খবর শুনছেন কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে, রামপুরহাটে প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট, তদন্তে পুলিশ। স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তার ছেলে। কলিয়ারি নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতি, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। থরে থরে সাজানো টাকা, সোনার গয়না, কি নেই? অনুব্রত প্রাক্তন দেহরক্ষী সাইগালের ফ্ল্যাটে ঢুকে চক্ষু চড়কগাছ পুলিশের, শেষমেশ গ্রেফতার। ঝাড়খণ্ডে আরও তীব্র ছাত্র আন্দোলন, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ দাবি, 24 জেলায় সোরেন রাহুলের কুশপুতুল পোড়ানোর ডাক। পিছু ছাড়ছে না দুর্যোগ, বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপ, লাল সতর্কতা জারি, ফের ভাসবে কলকাতা। ফুটপাত দখল করে ব্যবসা, দুদিনের ডেডলাইন অগ্নিমিত্রার, তারপরই বড় অ্যাকশন। ইন্ডিপেন্ডেন্স ডে শব্দটি ডিকশনারি থেকে সরানো উচিত। স্বাধীনতা দিবসে কেন এই কথা বললেন শান্তনু ঠাকুর? সামাজিক কলঙ্কের ভয়, নিরপেক্ষ তদন্তের দাবি কালীঘাট তৃণমূলের, অন্য গন্ধ পাচ্ছেন বিজেপি বিধায়কও। রাত 12টা পর্যন্ত গল্প করলাম, আর সকালে দাদা নেই, মানতে পারছেন না আশিসের ভাই, স্তম্ভিত রামপুরহাটের পড়শিরাও। লালকেল্লায় বক্তৃতায় খেই হারানো মোদিকে কংগ্রেসের টেলিপ্রম্পটার খোঁচা, পাল্টা বন্দে মাতরম নিশানায় সোনিয়া। আরজি করে অভয়ার খুন ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি বিজেপি বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও। এরা যা অত্যাচার করেছে মেয়েটার ওপর। হেমন্ত সরকারের থেকে সমর্থন তুলুন, রাহুলকে চ্যালেঞ্জ, রাঁচির পড়ুয়াদের পোড়ানো হবে কুশপুতুলও। স্বাস্থ্য সাথী বন্ধের ভুয়ো গুঞ্জন উড়িয়ে বিরাট ঘোষণা, রাজ্যে একসাথে 3টি মেগা হেলথ স্কিম। কারা পাবেন বছরে 5 লক্ষ টাকার সুযোগ? কর্ণাটকের হোটেল রেস্তোরাঁর বাসি দুধ, সবজিতে ছত্রাক, কেএফসিতে হানা দিয়ে উদ্ধার কেজি কেজি পচা মাংস। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে অপপ্রচার নিয়ে বিজেপি ও সংবাদ মাধ্যমের একাংশকে নিশানা, গর্জে উঠলেন অভিষেক। এবার জারদারির মুখে অখণ্ড ভারত, স্বাধীনতা দিবসে হিন্দুদের নিয়ে বড় বার্তা পাক প্রেসিডেন্টের। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। রামপুরহাটের 5 বারের বিধায়ক আশিস রাজ্যের মন্ত্রীও ছিলেন। রবিবার সকালে বাড়ি লাগোয়া দলীয় কার্যালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মিলেছে একটি একপাতা সুইসাইড নোটও। রামপুরহাটের দলীয় কার্যালয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহের সঙ্গে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে বলে খবর। তাতে তিনি লিখে গিয়েছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। নিজের রাজনীতিতে আসা নিয়ে আক্ষেপও করেছেন আশিস। পরিবারের সদস্যদের কাউকে ভবিষ্যতে রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দিয়েছেন। রামপুরহাটের 5 বারের বিধায়ক আশিস রাজ্যের মন্ত্রীও ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তাকে বিধানসভার ডেপুটি স্পিকারের দায়িত্ব দেওয়া হয়েছিল। রবিবার সকালে রামপুরহাটের 5 নম্বর ওয়ার্ডের হাটতালাপাড়া নিজের বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ তার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আশিসের দেহের সঙ্গে যে সুইসাইড নোটটি পাওয়া গিয়েছে সেখানে তিনি বারবার দাবি করেছেন তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। দলের অন্যায়কে মেনে নিতে না পারলেও তিনি কখনো প্রতিবাদ করতে পারেননি। আশিস লিখেছেন, ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, কোনো দিনই কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়নি। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়, সেখানেও কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়নি। রাজনৈতিক বাকবিতণ্ডা হয়েছে, কখনো শত্রুতার রূপ নেয়নি। সর্বদা সব দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি। সারা জীবন এক পয়সা কোনো কাজের বিনিময়ে নিইনি। তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটিতে তার তেমন কোনো ক্ষমতা ছিল না, চিঠিতে দাবি করেছেন আশিস। অভিযোগ, তাকে ছোট করার জন্য অনেক কিছু করা হয়েছে। সেই প্রচেষ্টাকে ধিক্কার জানিয়েই আশিসের উপলব্ধি, রাজনীতিতে আসা ভুল হয়েছে। চিঠিতে লিখেছেন, টিআরডিএতে জেনারেল মিটিং ছাড়া আর কোনো দায়িত্ব ছিল না। আমি টেন্ডার কমিটিতে ছিলাম না। আমার চেক পাওয়ার ছিল না। আমি প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারেও ছিলাম না। আমার সঙ্গে বিষয়ে কোনোদিন কেউ আলোচনা করেননি। আমাকে অপমান করার জন্য যা সব করা হলো তাকে ধিক্কার জানাই। আজ তাই মনে হচ্ছে রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে। আমার বংশের ছেলেদের রাজনীতি না করার পরামর্শ দিচ্ছি। ওরা ওদের নিজ নিজ কাজের মধ্যে থাক। শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন আশিস। মৃত্যুর আগে লেখা চিঠিতে ছাত্রছাত্রীদেরও স্মরণ করেছেন প্রবীণ নেতা। লিখেছেন, সারা জীবন শিক্ষকতা করেছি, কোনোদিন ক্লাস ফাঁকি দিইনি।
স্পেশাল ক্লাস নিয়েছি, ছাত্রদের অনেককে বিনা পয়সায় পড়িয়েছি, ওদের প্রচুর ভালোবাসা পেয়েছি। এরপর পরিবারের সদস্যদের নাম করে করে তাদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন আশিস। শেষে লিখেছেন তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। চিঠিতে রাজনীতিতে যুক্ত কারো নাম উল্লেখ করেননি আশিস। সরাসরি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি। কে বা কারা তাকে অপমান করার চেষ্টা করেছেন তাও খোলসা করেননি। সুইসাইড নোটটি তারই লেখা কিনা, কী কারণে কিভাবে তার মৃত্যু হলো, পুলিশ খতিয়ে দেখছে। স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়। দুষ্কৃতীর গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তার ছেলে। এমনকি মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। মৃত দুজনের নাম আনিসুর রহমান এবং আবু সুফিয়ান। মৃত আনিসুর প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা নদিয়া জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, আবু সুফিয়ানও কংগ্রেস নেতা ছিলেন বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। কিভাবে এবং কেন এই খুনের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বেথুয়া ডহরি রেলগেটের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেথুয়া থেকে গাড়িতে করে বাড়ির দিকে ফিরছিলেন আনিসুর রহমান ও তার ছেলে। নাগাদি রেলগেটের কাছে তাদের গাড়ি আটকে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। প্রথমে গুলি চালানো হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে দুজনকে কোপানো হয় বলে পরিবারের দাবি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পরে নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের দেহ উদ্ধার করে। নিহত আনিসুর রহমান নাকাশিপাড়া এলাকায় পরিচিত কংগ্রেস নেতা ছিলেন। দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সামলেছেন তিনি। তার ছেলে আবু সুফিয়ান আইন নিয়ে পড়াশোনা করছিলেন। পরিবারের দাবি, তিনি কল্যাণীতে থেকে LLB পড়াশোনা করছিলেন। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্থানীয় তৃণমূল নেতা জুব্বার শেখ ও তার দলবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। পরিবারের অভিযোগ, রাজনৈতিক কারণেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, জুব্বার শেখ বর্তমানে জেলে থাকলেও তার দলবলের লোকজন এই হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে। এর আগেও জুব্বার ও তার অনুগামীদের বিরুদ্ধে একাধিক দুষ্কৃতী হামলার অভিযোগ উঠেছিল বলে দাবি পরিবারের। রাতের অন্ধকারে আচমকা হানা, হাতে ধারালো অস্ত্র, মুখ ঢাকা। মুহূর্তের মধ্যে কলিয়ারি নিরাপত্তা রক্ষীদের ঘিরে ফেলে দুষ্কৃতীরা। বাধা দিতে গেলেই শুরু হয় মারধর। এরপর একে একে লুটে নেওয়া হয় মোবাইল, নগদ টাকা, ATM কার্ড এবং গলার চেন। শুধু তাই নয়, নিরাপত্তা রক্ষীদের একটি ঘরের মধ্যে আটকে রেখে চলে তাণ্ডব। কলিয়ারির টেলিফোনও ভাঙচুর করা হয়। কলিয়ারির একাধিক সামগ্রীও চুরি গিয়েছে বলে অভিযোগ। শনিবার গভীর রাতে অন্ডালের পরাশকোল কলিয়ারিতে এমনই ডাকাতির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে খনি এলাকায়। দীর্ঘ প্রায় 34 বছর পর কলিয়ারিতে ফের এই ধরনের দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছে বলে দাবি শ্রমিকদের। ফলে প্রশ্ন উঠছে, রাতের ডিউটিতে থাকা শ্রমিক ও নিরাপত্তা রক্ষীদের নিরাপত্তা কোথায়? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনুমানিক 8 থেকে 10 জনের একটি দুষ্কৃতী দল রাতের অন্ধকারে কলিয়ারিতে ঢোকে। তাদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল, ফলে কাউকেই শনাক্ত করতে পারেননি নিরাপত্তা রক্ষীরা। দুষ্কৃতীদের হাতে ছিল ছুরি বা চাকু ও শাবল। অস্ত্র দেখিয়ে প্রথমেই তারা কলিয়ারির কর্মরত নিরাপত্তা রক্ষীদের ভয় দেখায়। ঘটনায় আক্রান্ত রামমদন কাহার বলেন, দুষ্কৃতীরা আচমকা আমাদের উপর চড়াও হয়, মারধর করে, তার সঙ্গে থাকা মোবাইল ফোন এবং নগদ 6,000 টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপর কলিয়ারির হাজারি বাবুর কাছ থেকেও মোবাইল ফোন, প্রায় 15 থেকে 16,000 টাকা এবং গলার চেন কেড়ে নেওয়া হয়। পাশাপাশি কলিয়ারির 3 জন নিরাপত্তা রক্ষীর মোবাইল ফোনও লুট করে দুষ্কৃতীরা। লুটপাটের আগে এবং পরে আক্রান্তদের উপর চলে মারধর। একসময় সকলকে একটি ঘরের মধ্যে আটকে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় দুষ্কৃতীরা। কলিয়ারির নিরাপত্তা ব্যবস্থাকে কার্যত অচল করে দিয়ে এরপর তারা চুরি করতে এগিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুষ্কৃতীদের মূল লক্ষ্য ছিল কলিয়ারির তামার সামগ্রী চুরি করা। সেই চুরিতে বাধা দিতে গিয়ে নিরাপত্তা রক্ষীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। শুধু লুটপাট নয়, কলিয়ারির টেলিফোনও ভাঙচুর করে দুষ্কৃতীরা। এরপর অবাধে এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। খনি শ্রমিক রাজীব মাহাতো বলেন, আমি রাতে নিজের ডিউটিতে কর্মরত ছিলাম। সেই সময় আচমকাই একদল দুষ্কৃতী অস্ত্র হাতে আমাদের কাছে আসে। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত। দুষ্কৃতীদের শনাক্ত করতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার পর থেকে প্রশ্ন উঠছে কলিয়ারির রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে কিছুদিন আগে নগদ 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা উদ্ধার করা হয়। সেই মামলাতেই তল্লাশি চলে সাইগাল হোসেনের ফ্ল্যাটে। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। বীরভূমে ফের টাকার পাহাড় উদ্ধার করল পুলিশ। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনের বোলপুরের ফ্ল্যাট থেকে 800 গ্রাম সোনা এবং নগদ 13 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সাইগালকে গ্রেফতারও করেছে পুলিশ। সূত্রের দাবি, টুলু মণ্ডলের মামলায় তার
বাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। মধ্যরাতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। তাকে আদালতে হাজির করিয়ে হেফাজতে চাইবেন তদন্তকারীরা। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে কিছুদিন আগে নগদ 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা উদ্ধার করা হয়। তাকে গ্রেফতারের পর থেকেই টুলুর সন্ধানে রয়েছে পুলিশ, কিন্তু তিনি এখনও ধরা পড়েননি। আড়ালে থেকেই আদালতে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন। সেই মামলায় যোগসূত্র পেয়ে শনিবার সকালে বোলপুরের বাইপাস এলাকায় সাইগালের ফ্ল্যাটে হানা দিয়েছিল পুলিশ। সকাল থেকে তল্লাশি চলছিল। সূত্রের খবর, সোনা এবং নগদ টাকা ছাড়াও সাইগালের ফ্ল্যাট থেকে প্রচুর জমির দলিল পাওয়া গিয়েছে। সেগুলি পুলিশ বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে খবর, 100টিরও বেশি জমির দলিল মিলেছে সাইগালের ফ্ল্যাটে। তিনি এলাকার প্রভাবশালী ছিলেন। সেই ক্ষমতা প্রয়োগ করেই তিনি টুলুকে সাহায্য করতেন বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। টুলুকে সিউড়ি আদালতে হাজিরা দিতে বলা হয়েছে, কিন্তু এখনও তিনি প্রকাশ্যে আসেননি। আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন। তার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাকে চ্যালেঞ্জ করেও মামলা করেছেন টুলু। তার বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই পদ্ধতির বিরুদ্ধেও আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে এই সংক্রান্ত মামলায় তার দ্রুত শুনানির আবেদন লাভ হয়নি। বিচারপতি কৌশিক চন্দ তার মামলা ছেড়ে দেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে তালিকা অনুযায়ী শুনানির কথা আছে। চলতি সপ্তাহে সেই শুনানি হতে পারে। তাকে ধরতে না পারলেও তার একাধিক আত্মীয় এবং তার ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে। সেই মামলায় এবার যোগ হলো সাইগালের নামও। জেনজি আন্দোলনকে কাজে লাগিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে চাপে রাখতে তিনি মরিয়া। বিভিন্ন রাজ্যে গিয়ে ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠান করে ছাত্রদের মন জেতার মরিয়া চেষ্টা করেছেন। কিন্তু যে ছাত্র যুবদের হাতিয়ার করে রাহুল গান্ধী ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, সেই ছাত্র যুবরাই তাকে বিড়ম্বনায় ফেলে দিল। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের সরকারের বিরুদ্ধে বিক্ষোভরত পড়ুয়ারা রাহুলকে চ্যালেঞ্জ করলেন, হয় জোট সঙ্গীকে পড়ুয়াদের দাবি মানতে বাধ্য করুন, না হয় সরকার থেকে সমর্থন প্রত্যাহার করুন। শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে রাঁচিতে তেরঙ্গা যাত্রার আয়োজন করে পড়ুয়ারা। ওই তেরঙ্গা যাত্রা থেকেই পড়ুয়াদের নেতা রবীন্দ্র পাসওয়ান ঘোষণা করেন, আগামী 20 আগস্টের মধ্যে দাবি না মানা হলে তারা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করবেন। দেবেন্দ্র সাফ কথা, কংগ্রেস এবং জেএমএম দুই দলই পড়ুয়াদের সঙ্গে রাজনীতির খেলা খেলছে। আমরা হেমন্ত সোরেনের ইস্তফা চাই। আমরা একই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে দাবি জানাচ্ছি, হেমন্ত যদি আপনার কথা না শোনেন তাহলে সরকার থেকে সমর্থন প্রত্যাহার করুন। রাহুল গান্ধী প্রকাশ্যে ঝাড়খণ্ডের বিক্ষোভকারীদের সমর্থন করার বার্তা দিয়েছেন। এমনকি পড়ুয়াদের সঙ্গে ফোনে কথাও বলেছেন। কিন্তু পড়ুয়াদের দাবি, স্রেফ মৌখিক সমর্থনের বার্তা দেওয়া ছাড়াও কার্যক্ষেত্রে কিছুই করেনি কংগ্রেস। রাহুলের এই দ্বিমুখী রাজনীতির প্রতিবাদে রবিবার রাজ্য জুড়ে বিরোধী দলনেতা কুশ পুতুল পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিক্ষোভকারী পড়ুয়ারা। ফলে যা পরিস্থিতি, ঝাড়খণ্ড নিয়ে রাহুল রীতিমতো বিড়ম্বনায়। আসলে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় ভুরি ভুরি অনিয়মের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফুঁসে উঠছেন হাজার হাজার পরীক্ষার্থী। সরকারের কাছে মূলত 3টি দাবি জানানো হয়, যেগুলি হলো: 1, সিবিআই ইডিকে দিয়ে নিরপেক্ষ তদন্ত; 2, নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ স্বচ্ছতা ও নিরপেক্ষতা না আসা পর্যন্ত পরীক্ষা বাতিল রাখতে হবে; 3, পুরো ব্যবস্থার খোলনলসে বদলে যোগ্য প্রার্থীদের বিচার দিতে হবে। কিন্তু এই 3 নম্বর দাবির কোনোটি পুরোপুরি মানতে নারাজ হেমন্ত সোরেনের সরকার। দুর্যোগ পিছু ছাড়ছে না বাংলার। নিম্নচাপের প্রভাবে দিন কয়েক আগেই ভেসেছিল কলকাতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে। সেই বৃষ্টি কাটতে না কাটতেই ফের দুর্যোগ ঘনাচ্ছে। বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি ক্রমে নিম্নচাপে পরিণত হবে। তার জেরে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামীকাল সোমবারই সেটি নিম্নচাপে পরিণত হবে। শক্তি বাড়িয়ে সেটি ক্রমশ ওড়িশা এবং বাংলা উপকূলের দিকে এগিয়ে আসবে। ফলে রাজ্যের উপকূল এলাকা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী 24 ঘন্টায় 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে। বিক্ষিপ্তভাবে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কাও থাকছে। আগামীকাল সোমবার 17 আগস্ট প্রবল বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টি, হলুদ সতর্কতা থাকছে। আজ রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধাজ্ঞা ছিল। তবে ফের নতুন করে দুর্যোগ দেখা দেওয়ায় সেই সতর্কতা বাড়ানো হয়েছে। 18 আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের ওড়িশা ও বাংলা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 65 কিলোমিটার
গতিবেগে ঝড়ের আশঙ্কাও থাকছে। নয়া নিম্নচাপের জেরে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি দুর্যোগের আশঙ্কা থাকছে বলে প্রাথমিক খবর। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের 5 জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে শুক্রবার পর্যন্ত। রবিবার ছুটির দিন, তবে ছুটি নেই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। সকাল থেকেই অ্যাকশন মোডে তিনি। রুটিন মাফিক বেরিয়েছেন শহরের অলিগলি পরিদর্শনে। সেখানে গিয়ে দুদিনের ডেডলাইন দিয়ে দিলেন তিনি। কিসের এই ডেডলাইন? ফুটপাত খালি করার। আজ রবিবার সকালে ল্যান্সডাউন বাজার পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার সঙ্গে উপস্থিত ছিলেন ভবানীপুর থানা ও পুরসভার আধিকারিকেরাও। প্রতিটি দোকানে ঘোরেন তিনি, কথা বলেন দোকানীদের সঙ্গে। তবে বাজারের ঘিঞ্জি অবস্থা, ফুটপাত দখল করে বাজার বসতে দেখে রেগে যান পুরমন্ত্রী। তিনি 2 দিন সময় দেন দোকানীদের ফুটপাত ছেড়ে দেওয়ার। তার সাফ কথা, ফুটপাথের অন্তত 2/3 ছেড়ে দিতে হবে। এক দোকানিকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল নির্দেশ দিয়ে বলেন, রাজ্য সামলানোর দায়িত্ব কি একা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর? আপনাদের দায়িত্ব নেই? আপনি কার অনুমতিতে ফুটপাতে দোকান বসিয়ে ছাউনি দিয়েছেন? কাকে টাকা দিয়েছেন? 15 বছর ধরে আপনাকে কেউ বারণ করলো না? খাট বিছানা আছে, ত্রিপল টাঙানো, এটা সংসার পাতার জায়গা নয়। সংসার পাততে হয় দোকান কিনুন, অসুবিধা নেই, আমরা দোকান দিয়ে দিচ্ছি, কিন্তু ফুটপাত দখল করে এটা করা যাবে না। আপনি এগুলো খুলে নিন, ফুটপাত দিয়ে লোক যাবে, তারপর যেটুকু জায়গা বাঁচবে তাতে দোকান করুন। ফুটপাত খালি করার জন্য 2 দিনের ডেডলাইন দিয়েছেন রাজ্যের মন্ত্রী। এর মধ্যে জবর দখল করে ফুটপাতে বসে থাকা দোকানীদের দোকান সরিয়ে নিতে হবে। ইন্ডিপেন্ডেন্স ডে শব্দটি ডিকশনারি থেকে সরানো উচিত, এমনই কথা বললেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শনিবার বনগাঁয় ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করেন শান্তনু ঠাকুর। সেখানেই এমন কথা বললেন বিজেপি নেতা। শুধু তাই নয়, এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি দিয়েছেন। কিন্তু কেন দাবি করলেন তিনি? এদিন স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সেখানে তিনি বলেন, আমার মনে হয় এই ইন্ডিপেন্ডেন্স ডে কথাটি ডিকশনারি থেকে তুলে দেওয়া উচিত। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছি, ইন্ডিপেন্ডেন্স কথাটি ডিকশনারি থেকে তুলে দেওয়া উচিত। ব্রিটিশের লাগানো তকমা আমরা কতদিন কাঁধে নিয়ে বয়ে বেড়াবো? কিন্তু কেন এমন বললেন তিনি? তার বক্তব্যের ব্যাখ্যাও করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তার মতে ইন্ডিপেন্ডেন্স ডের জায়গায় স্বরাজ দিবস পালন করা উচিত। শান্তনুর মতে ভারত আগে স্বাধীনই ছিল, ইংরেজরা এই দেশ দখল করেছিল। ইন্ডিপেন্ডেন্স ডে কথাটি ব্রিটিশদের দেওয়া। তার মতে ভারত যখন স্বাধীন হয়েছে তার আগে থেকে দেশ আত্মনির্ভর ছিল। ব্রিটিশ আসার আগে ভারতের ডিজিপি 20 ট্রিলিয়ন ছিল। ব্রিটিশ ছেড়ে যাওয়ার সময় সেটি শূন্যতে নেমে গিয়েছিল। অর্থাৎ আমরা সবসময়ই স্বাধীন ছিলাম। এদিন থেকে আমাদের নতুন রাজত্বের দিবস পালন হয়েছিল, তাই এই দিনকে স্বরাজ দিবস হিসেবে পালন করা হোক। শান্তনু আরও বলেন, বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র ভারতবর্ষের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশের প্রগতি হচ্ছে। পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত 50 বছর ধরে পিছিয়ে থাকা বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন। আগামী দিনে পশ্চিমবঙ্গ ভারতকে দিশা দেখাবে মনে করি। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।